ও কোথায়? তৌসিফের বলার আগেই রকি বলে উঠল, ওর নাকি একটা কাজ আছে, এই জন্য চলে গেল। তুই এদিকে আয়, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সারিয়া লাজুক হাসল। তৌসিফ সাথে সাথে আহমেদকে বলল, তোর ফোনে আমি একটা মেসেজ পাঠিয়েছি, একটু দেখ। আহমেদ সবার দিকে এক পলক তাকিয়ে ভ্রুকুচকে নিজের ফোনটা বের করে তৌসিফের পাঠানো মেসেজটা দেখল। ফোনের স্ক্রিনে চোখ রাখতেই তার বুকের ভিতর শূন্যতার ঝড় বয়ে গেল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন তার পা দুটি মাটির সঙ্গে আটকে গেছে। পুরো মেসেজটা ভালো করে পড়ে একটু পরে আহমেদ চোখ বন্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ থমথমে কণ্ঠে ডেকে উঠল। রকি? সবাই তার দিকে তাকালো। আহমেদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রোজা আমার ভার্সিটির জুনিয়র, অথবা আমার শুধুমাত্র পরিচিত বলে আজ এখানে আসেনি। সবাই ভ্রুকুচকে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। আহমেদ শক্ত কণ্ঠে বলে উঠল, রোজা আমার হবু বউ, ভালোবাসি আমি ওকে। সঙ্গে সঙ্গে সবার মাথায় যেন বাজ পড়ল। শুধুমাত্র স্বাভাবিক থাকলো তৌসিফ। আহমেদ আবারও বলে উঠল, শুধুমাত্র তোদের জন্য হয়তোবা ও আজ আমাকে ভুল বুঝবে। ভালোবাসা পাওয়ার আগেই মনে হয় হারিয়ে ফেলবো। আর দয়া করে আমাকে নিয়ে সারিয়ার সাথে একদম উদ্ভট মজা করাটা বন্ধ করো। সারিয়াকে আমি কখনো অন্যরকম চোখে দেখিনি। সারিয়ার সাথে আমার কিছুই নেই, আর না আমি সারিয়াকে পছন্দ করি। শিয়াম বলে উঠল, তুই তো আমাদের এরকম কিছু বলিসনি আহমেদ, আমরা তো জানতাম না। সবাই সহমত প্রকাশ করলো। তারা তো আসলেই জানতো না। তারা যদি জানতো তাহলে কি তারা এমন করত? বরং তারা রোজাকে অনেক ভালো করে ট্রিট করত। এদিকে সারিয়ার চোয়াল আবারও শক্ত হয়ে আসলো। তার মাথায় দপদপ করে আগুন জ্বলছে। যেই ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। কারোর কথাই এখন আহমেদের কানে যাচ্ছে না। সে এখন শুধুমাত্র ভাবছে ওই পরিস্থিতির কথা। সবাই যখন তাকে আর সারিয়াকে নিয়ে এসব বলছিল, তখন রোজা নিশ্চয়ই চুপ ছিল। সে তো অনেক নরম মনের। সবাই মিলে ওকে অপমান করলেও তো সে কখনোই গলা উঁচু করে কিছু বলতে পারবে না। নিশ্চয়ই সে নীরব থেকে শুধুমাত্র কষ্ট পেয়েছে। এই ভাবনাই তার অন্তরকে ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল রোজা তার এই কষ্ট আর সহ্য করতে না পেরে চলে গেছে। হৃৎপিণ্ডটা কেঁপে উঠল আহমেদের। আহমেদ সবার উদ্দেশ্যে আবার বলল, বলেই আর এক মুহূর্ত সেখানে থাকলো না আহমেদ। এক অজানা শঙ্কায় তাড়িত হয়ে আহমেদ দ্রুত বাইরে ছুটল, কিন্তু রোজা কোথাও ছিল না। চারপাশের পথঘাট ফাঁকা। রাতের হালকা হাওয়া তার শ্বাসকে ভারী করে তুলছিল। আহমেদ শিওর রোজা এখন কোনো রকম ট্যাক্সি নিয়ে তাহলে যেতে পারবে না। সে নিশ্চয়ই হেঁটে এদিকে গিয়েছে। আহমেদ রাস্তা ধরে ছুটতে লাগলো। প্রতিটি মুহূর্ত তার কাছে এক শাস্তির মতো লাগছিল। রোজার স্তব্ধ মুখ, তার চোখের সেই নীরব ব্যথা, সবকিছু তার মনে ভেসে উঠছিল। সে তো আসলেই মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। রোজার স্তব্ধ মুখ, তার চোখের সেই নীরব ব্যথা, সবকিছু তার মনে ভেসে উঠছিল। সে জানতো আর কোনো সময় নষ্ট করা চলবে না। আজকেই তাকে বলতে হবে তার সমস্ত ভালোবাসা, তার মনের গভীরের অনুভূতি। বেশ কিছুটা পথ পেরিয়ে আহমেদ অবশেষে রোজাকে খুঁজে পেল। রোজা দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। আহমেদ আর বেশি দেরি না করে দ্রুত গতিতে রোজার পিছে পিছে চলে গিয়ে রোজার হাত ধরল আর বলল, রোজা দাঁড়াও, কথা আছে তোমার সাথে। রোজার মনে খুব ভালো করেই অভিমান চেকে বসেছিল। সে বলল, আমরা পরে কথা বলি, এখন বাড়ি যেতে হবে। আহমেদ অবাধ্য হয়ে তার হাত আরো বেশি করে চেপে ধরে তাকে সামনে ঘুরিয়ে বলল, না, আজকেই বলবো। এমনিতেই অনেক দেরি করে ফেলেছি। তুমি একটু কথাটা শোনো আমার। আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, আমি এক্ষুনি বলবো। একটু কথাটা শোনো প্লিজ। রোজা আর সহ্য করতে না পেরে ঝাড়ি মেরে আহমেদের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে উঠল, আপনাকে কিছু বলতে লাগবে না। আমি জানি আমি ভুল করেছি। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি খুব ভালো করেই জানি যে আমি আপনার সাথে যাই না। আপনার লেভেল, স্ট্যাটাস অনেক উঁচু। আমার মতো এত মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়েকে আপনার সাথে মানায় না। আমি খুব ভালো করেই জানি।
আহমেদ নীরব থেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজার দিকে। রোজা আবারও নাক টেনে বলল, শারিয়ার, আমি এটাও জানি যে শারিয়ার সাথে আপনাকে অনেক ভালো মানায়। শারিয়া অনেক বড় লোকের মেয়ে, তার অনেক কিছু আছে, দেখতে সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী, অন্তত আমার মতো বোকা না। আমি খুব ভালো করেই জানি আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। আহমেদ এখনো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোজার দিকে। তার প্রিয়তমা কত সহজ সরল মনে গড়গড় করে সবকিছু বলে দিচ্ছে তাকে। আবার চোখ ঘষতে ঘষতে একদম লাল বানিয়ে ফেলেছে মেয়েটা। শুধুমাত্র চোখ নয়, কাঁদতে কাঁদতে পুরো মুখ লাল হয়ে গিয়েছে। ফর্সা ত্বকে লাল আভাটা একদম ফুটে উঠেছে। আহমেদের ইচ্ছে করলো একটু ছুঁয়ে দিতে, একটু ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এই কারণে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। রোজার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। সে আবারও চোখ মুখ হেঁচকি তুলতে তুলতে বলল, আমি ভুল করেছি, আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আপনাকে আর কিছু বলা লাগবে না। আর আমি জানি আপনাদের দুজনকে অনেক ভালো মানাবে। এটাও জানি যে আপনারা মেড ফর ইচ আদার। আহমেদ একইভাবে তাকিয়ে থেকেই বলে উঠল। তোমার তাই মনে হয়? রোজা তড়িৎ গতিতে বলে উঠল। তাছাড়া আর কি? আহমেদ মুচকি হেসে রোজার বাহু টেনে ধরে তাকে নিজের বুকে ফেলে দিল। রোজা তাল সামলাতে পারল না। হুমড়ি খেয়ে তার ছোট্ট দেহখানা আহমেদের বুকের উপর পড়ল। আহমেদ তার মাথাটা নিজের বুকের ঠিক বাম পাশে চেপে ধরে বলল, একদম নড়বে না। রোজা যেন খুব বাধ্যবী। আহমেদের কথায় সে ঘাপটি মেরে তার বুকে মাথা রেখে চুপ করে রয়েছে। আহমেদের হৃদস্পন্দন সে খুব ভালো করেই শুনতে পাচ্ছে। এভাবে তাকে বুকে জড়িয়ে রাখার কোনো কারণ রোজা খুঁজে পেল না। কিন্তু এভাবে থাকতে তার বেশ ভালো লাগছে। কেন যেন খুব শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে এটাই তার নিরাপদ স্থান। বেশ কিছুক্ষণ পর আহমেদ বলে উঠল। তুমি কি কিছু বুঝতে পারছো? রোজা সেভাবেই ডানে বামে মাথা ঝাঁকালো। আহমেদ একটা ঢোক গিলে বলল, আমার হার্টবিট কতটা বেড়ে গিয়েছে তুমি বুঝতে পারছো না? রোজা তখন থেকে সেটা বুঝতে পারছিল। আসলেই সে আহমেদের বুকে মাথা রেখে আহমেদের টিপ টিপ করে দ্রুত গতিতে বাড়তে থাকা হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। আহমেদ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, একজন স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হার্টবিট 60 থেকে 100 হয়, কিন্তু আমার হার্টবিট এখন নিয়ন্ত্রণে নেই। সে এখন ছন্দ হারিয়ে দৌড়াতে শুরু করেছে। প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। হয়তো এখন প্রতি মিনিটে 140 হচ্ছে। অথচ আমার কোনো হার্টের সমস্যা নেই, আর না আমি হার্টের রোগী। এরকম একটা মুহূর্তে এরকম মেডিকেল সায়েন্টিফিক টাইপ কথা শুনে রোজা ভ্রু কুঁচকে ফেলল। আহমেদ রোজাকে নিজের বুক থেকে ওঠালো। এরপরে রোজার দুই গালে হাত গলিয়ে দিয়ে তার ছোট্ট মুখখানা আলতো করে ধরে বলল, জানো কেন এমন হচ্ছে? রোজার দুদিকে মাথা নাড়ালো। সে জানে না। আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার গভীর সেই চোখ দুটোর দিকে। এখনো চোখ দুটো ভেজা ভেজা রয়েছে। বোকা মেয়েটা কতটা কান্না করেছে কে জানে। আহমেদ কিছুটা সময় নিয়ে বলল, তোমার জন্যই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। রোজা চোখ পিটপিট করে তাকালো। আহমেদ আবারও বলল, অবশ্যই এটা নতুন না। প্রথম থেকেই তোমাকে দেখলে আমার নিজের হার্টের রোগী মনে হয়। একদিন তো সন্দেহবশত আমি ডাক্তার দেখাতে হসপিটালেও গিয়েছিলাম, সত্যি সত্যি আবার হার্টের সমস্যা হলো কিনা তা জানতে। রোজার এই মুহূর্তে বেশ হাসি পেল। লোকটা নিজেকে হার্টের রোগী মনে করেছিল, কিন্তু হাসল না। সে তো অভিমান করে রয়েছে। আহমেদ এক গভীর শ্বাস নিল। তার কণ্ঠে আবেগ ঝরে পড়ল। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। রোজা আবারও টলমল চোখে তাকালো আহমেদের দিকে। আহমেদ আরও বেশি শক্ত করে ধরল রোজার মুখখানা। এরপর একটা বড় শ্বাস নিয়ে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি রোজা, খুব ভালোবাসি তোমায়। রোজা প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। শুধু তার মস্তিষ্কের নিউরনে এখনো বাড়ি খাচ্ছে আহমেদের এই ন্যানো সেকেন্ড আগে বলা কথাটা। আবারও কথাটা শুনতে ইচ্ছে হলো তার। সে ভুল শুনল নাকি? রোজা অস্পষ্ট সুরে বলল, আবার বলুন। আহমেদ যেন বাধ্য ছেলে আজ।
কোনো তাড়া নেই, তার প্রিয়তমা তাকে যতবার বলতে বলবে সে ততবারই বলবে। রোজার আরেকটু কাছে এগিয়ে গেল আহমেদ, আর ৩-৪ সেন্টিমিটার এগোলেই রোজার অধরের সাথে তার অধর মিলে যেতে পারবে। আহমেদকে এতটা কাছ থেকে দেখেও রোজা চোখের পলক ফেলল না, এই মুহূর্তে লজ্জাও পেল না। তাকিয়ে রইল সেই ধারালো তীরের মতো চোখ দুটোর দিকে। আহমেদ আবারও চোখে চোখ রেখে বলে উঠল, মিস আফরোজা জেরিন রোজা, আমার মায়াবতী, এই সাদ আহমেদ রহমান তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তুমি তাকে পাগল বানিয়ে দিয়েছো, তুমি তাকে তোমার মায়ের সাহায্যে কালো জাদু করেছো, এতটাই পাগল বানিয়ে দিয়েছো যে সে এখন খুব তাড়াতাড়ি তোমাকে মিসেস সাদ আহমেদ রহমান বানানোর পরিকল্পনা করে ফেলেছে। রোজা স্তব্ধ হয়ে শুনছিল, তার চোখ ধীরে ধীরে পানিতে ভরে উঠল, কিন্তু সে কিছু বলছিল না। রোজার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। আহমেদ আরও কাছে এগিয়ে এলো, তার চোখে চোখ রেখে বলল, আমার সব কিছু, আমার হৃদয়, আমার দেহ মন, আমার সব অনুভূতি শুধু তোমার জন্য রোজা। তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে? রোজা অবাক হয়ে তাকালো আহমেদের দিকে। কোনো রকম কথাবার্তা নেই, একদম সরাসরি বউ বানানোর কথা বলে ফেলল। রোজার চোখ থেকে দুফোঁটা জল নীরবে গড়িয়ে পড়ল। রোজা ধীরে ধীরে তার মাথা নাড়ালো। রোজার নীরব সম্মতিতে আহমেদ বিজয়ের হাসি হাসল। সে হাত বাড়িয়ে রোজার হাতটি ধরল, নরম কাঁপুনিতে ভরা সেই হাত। আজ থেকে এক মুহূর্ত তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমার পাশে থাকবো সব সময়, প্রতিটি মুহূর্তে, মৃত্যুর আগ পর্যন্ত। কিছু সময় নিয়ে আহমেদ আবার বলে উঠল, তুমি কি আমায় ভালোবাসো না? রোজার যেন মনে মনে খুব রাগ হলো। এত কিছু হলো তাও এই লোকটা বুঝতে পারল না, নিজেকে কি অবুঝ শিশু মনে করে। এসব কিছু রোজা বলতে চাইলেও আহমেদের আবেগময়ী দৃষ্টি দেখে রোজা গলে গেল। ধীর কণ্ঠে বলেই ফেলল, ও হুম, আমিও ভালোবাসি। আহমেদ শুনতে পেল, খুব ভালো করেই শুনতে পেল সে, কিন্তু অন্যদিকে তাকিয়ে একটু মুচকি হেসে সে দুষ্টুমি করে বলে উঠল, শুনতে পাইনি, আবার বলো। রোজা বেশ ভালোই বুঝল যে সে আহমেদকে দুবার ভালোবাসি বলিয়েছে বলে তাকেও আহমেদ দুবার বলিয়ে ছাড়বে। অসভ্য লোক। রোজা এবার একটু জোরে বলে উঠল। আমিও ভালোবাসি। আহমেদ চোখ বড় করে বলল, সে কি বলে কি এই মেয়ে? সত্যি নাকি? আমি তো জানতামই না। একসাথে হেসে উঠল দুজনে। আহমেদ রোজার হাত ধরে তাকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। খুব আবেশে রোজার ঘাড়ে মুখ ডুবিয়ে তার চুলের ঘ্রাণ নিতে থাকলো। রোজার চোখে মেঘ কেটে যেন এক নতুন আলো ফুটে উঠল। এত দিনের চেপে রাখা ভালোবাসা, অব্যক্ত যন্ত্রণা যেন সেই মুহূর্তে ধুয়ে মুছে গেল। আহমেদের পিঠ চেপে ধরে যথাসম্ভব তাকে আগলে রাখল। আহমেদ তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল, আর রোজার ঠোঁটেও ধীরে ধীরে হাসির আভা ফুটে উঠল। আহমেদ খুব আদুরে কণ্ঠে বলল, জানো রোজা, তোমার চোখে আমি সেই গভীরতা খুঁজে পাই যেখানে আমি নিজেকে খুঁজে নিতে পারি। তুমি আমার শান্তি, আমার কষ্টের অবসান, আর আমার প্রতিটি খুশির কারণ। তুমি আমার শ্বাসের প্রতিটি ছন্দ, আমার হৃদয়ের প্রতিটি শব্দ। তোমায় ভালোবাসা মানে প্রতিটি দিন নতুন করে বেঁচে থাকা। বলেই আহমেদ রোজার কপালে দীর্ঘ সময় নিয়ে একটা চুমু খেলো। রোজা আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। এরকম ছোঁয়া প্রতি ক্ষণে পেলে মন্দ হতো না। আহমেদ তার বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে রোজার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আজ প্রথম ভালোবাসার পরশটা তোমার কপারেই দিলাম। তবে মনে রেখো, ভবিষ্যতে এই পরশ শুধু কপারে সীমাবদ্ধ থাকবে না। বিয়ের পর ঠিক এই ঠোঁটেই আবার অমর চিহ্ন আঁকবো, ভালোবাসার সত্যিকার স্পর্শে। অহনা চতুর্থবারের মতো আর এক গ্লাস পানি ঢকঢক করে খেলো। তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ তার গলাটা টিপে ধরেছে। তার পক্ষে এসব শোনা আর সম্ভব নয়। এগুলো রীতিমতো তার অসম্ভব রূপকথার রোম্যান্টিক কাহিনী মনে হচ্ছে, যা শুধুমাত্র গল্পেই সম্ভব। তার ম্যামকে দিয়ে এসব কখনোই সম্ভব না। এদিকে নাহিদ তো পুরো 2 লিটারের পানির বোতল নিয়ে বসে আছে। যে কোনো মুহূর্তে তার আবারও গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে পারে।
একটু আগে সে 1 লিটারের বোতল এনেছিল পানি খাওয়ার জন্য। সেই পানি দিয়ে সে কুলাতে পারেনি দেখে 2 লিটারের বোতল নিয়ে বসে রয়েছে এখন। নোরা তো রীতিমতো একটু আগে পপকর্নের প্যাকেট এনে বসে বসে খাচ্ছে আর গল্প শুনছে। তার কাছে মোটেই এগুলো বিস্ময়কর মনে হচ্ছে না। হবে নাই বা কেন? সে তো আর রোজাকে বেশি দিন দেখেনি, শুধুমাত্র কদিন রোজার কঠিন ব্যক্তিত্ব, রাগী চেহারা দেখেছে। এজন্য এসব গল্প তার কাছে তেমন অদ্ভুত ঠেকছে না। সে মনের সুখেতে পপকর্ন চিবোতে চিবোতে রাজিয়া রহমানের মুখের দিকে তাকিয়ে গল্প শুনছে। রিয়াদ তখন থেকেই তবদা খেয়ে বসে আছে। এগুলো কি শুনল সে? যেন তাকেও কোনো রূপকথার গল্প শোনানো হচ্ছে। নোরা বাদে সবাই রাজিয়া রহমানের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন তাদেরকে পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা বলা হয়েছে। তাদের সবাইকে এরকম বেগতিক অবস্থা দেখে রাজিয়া রহমান হেসে ফেললেন আর বললেন। অহনা চমকে উঠল আর দুদিকে মাথা নাড়িয়ে বলে উঠল। অসম্ভব, হতেই পারে না। এটা কিভাবে সম্ভব ভাই? নিজের মতো করে বিলাপ বকছে অহনা। রিয়াদ একটা শুকনো ঢোক গিলে বলে উঠল। আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা তো আপনার কাছে ম্যাম এবং স্যারের অতীতের গল্প শুনতে চেয়েছি। আপনি কাদের গল্প শোনাচ্ছেন আমাদেরকে? রাজিয়া রহমান ফিক করে হেসে ফেললেন। তিনি ভালোই টের পেলেন দুজন মানুষের এরকম ভিন্ন অচেনা অতীত তাদের সবাইকে চমকে দিচ্ছে। তিনি হেসে বললেন। নাহিদ তড়িৎ গতিতে মাথা দুদিকে নাড়িয়ে বলল। না, 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 না। এটা হতে পারে না। আমাদের ম্যামের মনে তো ভালোবাসা দূরের কথা, সামান্য অনুভূতিটুকু নেই। অহনা এবার ক্লান্ত দৃষ্টিতে বলল। আমাদের ম্যাম তো পাথরের মতন শক্ত আন্টি। ম্যামের মতন রসকসহীন, আনরোম্যান্টিক, অনুভূতিহীন, এরকম কঠিন ব্যক্তির মেয়ে আমি আগে কখনোই দেখিনি। আর আপনি কি না এসব? ম্যাম এমন ছিল, এতটা আবেগী ছিল, এতটা সেন্সিটিভ ছিল, এতটা ভালোবাসায় লোভী ছিল? এটাও সম্ভব? রাজিয়া রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন। সবাই উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। রাজিয়া রহমান আবারও বলে উঠলেন। নোরা বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল। আমি সহমত। এই বিষয়টা একটু বিশ্বাস করা যায়, কারণ আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি। ম্যাম কেন জানি স্যারের আশেপাশে বেশিক্ষণ থাকতে পারে না। বেশিক্ষণ থাকলে ম্যামের মাঝে মাঝে নার্ভাস হয়ে যায়, কথা গুলিয়ে ফেলে, তখন নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য এড়িয়ে যায়। সেই কঠিন ব্যক্তিত্বটা একটু হলেও নড়বড়ে হয়ে যায়। তখন কেন জানি মনে হয় ম্যাম শক্ত হয়ে থাকার অভিনয় করছে। রাজিয়া রহমান বললেন। সবাই 5 মিনিট নীরবতা পালন করলো, বোঝার চেষ্টা করলো, বিশ্বাস করার চেষ্টা করলো রোজা এবং আহমেদের সেই অতীতের খানিক অংশ। কিছুক্ষণ পার হলে অহনা বলে উঠল। আচ্ছা মানলাম, কষ্ট করে বিশ্বাসও করলাম আন্টি। তারপর কি হয়েছে বলুন? আমরা এখন ম্যাম আর স্যারের প্রেমের কাহিনী আর শুনবো না। এই কাহিনী কখনোই আমার পেটে হজম হবে না। ম্যামের এই ভিন্ন রূপ আমি কখনোই দেখিনি। হাতটা কাঁপছে আমার। আপনি অন্যদিকে চলুন আন্টি। এবার বলুন যে ফ্ল্যাটার কীভাবে ধরলো, কিভাবে স্যার এবং ম্যাম আলাদা হয়ে গেল, হয়েছিলটা কি?
রাজিয়া রহমান এবার তার চোখ মুখ শক্ত করলেন আর অস্ফুট স্বরে বললেন। চমকে উঠল ঘরে থাকা সবাই। নোরা পপকর্ন খাওয়া থামিয়ে দিল। অহনা, রিয়াদ, নাহিদ তিনজনই চোখ বড় করে তাকালো। রাজিয়া রহমানের দিকে তাকিয়ে অহনা বলে উঠল। সেই জাভেদ রায়হান খান যাকে ম্যাম 3 বছর ধরে তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান উপর নিচ মাথায় নাড়লেন, এরপর তীক্ষ্ণ কণ্ঠে বললেন। বলেই আবারও ডুব দিলেন তিনি সেই অতীতে। গভীর রাতের নিস্তব্ধতা ঘরের প্রতিটি কোণায় জমে আছে। মাঝখানে হুইল চেয়ারে বসা রমজান আলী, যার মুখে জীবন সংগ্রামের ক্লান্তি স্পষ্ট। একা নীরব এই বাড়িতে সে যেন এক নীরব যোদ্ধা, যার মনে এক অসম সাহস। চোখের কোণে বয়সের কালি জমে আছে, কিন্তু চোখের পাতা এক বিন্দুতে আটকে থাকে শঙ্কা আর অপেক্ষায়। রোজা চলে যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই রমজান আলী বাড়িতে জাভেদ রায়ান খান তার সাঙ্গপাঙ্গকে নিয়ে উপস্থিত হয়। জাভেদ রায়ান একজন জনপ্রিয় মাফিয়া। এমন কোনো অবৈধ কাজ নেই যেটা সে করেনি, কিন্তু ক্ষমতা থাকায় আইন ওকে থামাতে পারেনি। জাভেদ রায়ানের বাবা একজন এমপি ছিল, যে কারণে সে এখনো এরকম ক্ষমতা নিয়ে বসে রয়েছে। জাভেদ রায়ানের মুখে হালকা বিকৃত হাসি, চোখে দানবীয় নৃশংসতা। রমজান আলীর দিকে তাকিয়ে সে ধীর পায়ে এগিয়ে আসে, আর তার প্রতিটি পদক্ষেপের সাথে রোজার বাবার বুক ধীরে ধীরে থরথরিয়ে কাঁপে। রমজান ইসলাম তবুও চোখ শক্ত করে তাকিয়ে থাকে সামনের মানুষটির দিকে। তার চোখ দিয়ে অজস্র ঘৃণা ঝরছে। একটু পর জাভেদ রায়ান খান রমজান আলীর কাছে এসে হাঁটু গেড়ে বসে। তার প্যারালাইজড পায়ের দিকে তাকিয়ে সে ব্যঙ্গ করে বলে। আহারে বেচারা রমজান, মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারলি না, তাতেই ল্যাংড়া হয়ে পড়ে রয়েছিস রে। আহা, খুব কষ্ট হচ্ছে তোকে দেখলে। জাভেদের এমন কথা শুনে রমজানের চোখ দিয়ে আগুন ঝরতে থাকে। ঘৃণায় সে চোখ ঘুরিয়ে নেয়। জাভেদ সেটা পাত্তা দেয় না। সে মনের খুশিতে একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে। তোর মেয়ে কই? সোনামণিকে দেখতে পাচ্ছি না যে। রমজান আলী সাথে সাথে জাভেদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। রমজানের এমন দৃষ্টি দেখে জাভেদ ব্যঙ্গ করে বলে উঠল। আরে ভাই, তুই তো দেখছি ভালোই রে, ল্যাংড়া হয়ে গেলি, এই বয়সেও তোর তেজ যায় না। রমজান আলী শক্ত কণ্ঠে বলে। তুই যেটা চাচ্ছিস সেটা কখনোই হবে না জাভেদ। আমি আর আমার একমাত্র মেয়েকে কখনোই তোর মতো একটা জানোয়ারের ছেলের হাতে তুলে দেব না। জাভেদ যেন খুব খুশি হলো। সে বলল। আরে কি বলছে সবাই, দেখো কি বলছে রমজান। আরে আমার ছেলে তোর মেয়েকে খুব ভালো রাখবে রে, খুব ভালোবাসে তোর মেয়েকে। রমজান ঘৃণায় মুখ ঘুরিয়ে নিলেন। যৌবনকাল থেকেই একটা লোককে রমজান সব থেকে বেশি ঘৃণা করে, কারণ রমজানের রঙিন জীবনটা তো সে কেড়ে নিয়েছে। তুই কখনই পাবি না, অন্তত আমি বেঁচে থাকতে তুই আমার মেয়েকে পাবি না। জাভেদ রমজানের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। তুই মরে গেলে তো পাবো। রমজান নির্ভয়ে তাকালো তার দিকে। জাভেদ আবারও হেসে বলল। এখনো সময় আছে রমজান, ভেবে দেখ, তোর মেয়েকে ভালোভাবে আবার ছেলের হাতে তুলে দে। সময় হয়েছে, নাইলে তোর স্ত্রীকে যেভাবে শেষ করেছি তেমনি তোর মেয়ে তোকেও মেরে ফেলবো। রমজানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে ভয়, কিন্তু সেই ভয়ের মাঝেও এক অদ্ভুত জেদ। সে কিছুক্ষণ থেমে জাভেদের চোখের দিকে সরাসরি তাকায়, গলার স্বর ধরে আসে, তবুও সোজাসুজি বলে। যা খুশি তাই কর, কিন্তু আমি আমার মেয়েকে তোর ছেলের মতো পশুর হাতে তুলে দেব না। মরার আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। জাভেদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন রমজানের সাহস তাকে অবাক করে দিয়েছে। তারপর তার কুৎসিত হাসি আরো চওড়া হয়। পিছনে দাঁড়ানো তার সঙ্গীরা ভয়ে গমগম করছে ঘরটাকে, কিন্তু রমজান তার দৃষ্টি অনড়, জীবনের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত। মেঘে ঢাকা আকাশ থেকে যেন ঝড় আসন্ন। জাভেদ খানিকক্ষণ হেসে বেরিয়ে যায় রমজানের ঘর থেকে। যাওয়ার সময় তর্জনী তুলে বলে যায়। আমি যে তোদের কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না।
দরকার পড়লে তোর মেয়েকে এতিম বানিয়ে ছাড়বো আমি। বলেই হনহন করে বেরিয়ে পড়ল জাভেদ রায়ান খান। জাভেদ রায়ানের প্রস্থানের পর রমজান আলী খুব ভেঙে পড়ে। এই একটাই তার দুর্বলতা, তার মেয়ে রোজা। আসলে রমজান আলীর স্ত্রী কোনো রকম অ্যাক্সিডেন্টে মারা যায়নি, এই একটা সত্য সে রোজার কাছ থেকে লুকিয়ে গেছে। এইসব কোনো বিষয়ে রোজা এখনো পর্যন্ত জানে না। আসলে জাভেদ রায়ানের একজন ছেলে রয়েছে, সে রোজাকে খুব পছন্দ করে। এই কারণে জাভেদ রমজানের পেছনে লেগেছে। প্রথমত, জাভেদের সাথে রমজানের ব্যক্তিগত অনেক সমস্যা রয়েছে, যেটা আজ পর্যন্ত অনেকের অজানা। কিন্তু রোজার বয়স বাড়ার সাথে সাথে জাভেদের ছেলের নজর পড়ে রোজার ওপর। রমজান আলী একটা দীর্ঘশ্বাস ফেললেন। সে তার স্ত্রীকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে পারেনি। এই শয়তানের জন্য সে নিজেও প্যারালাইজড হয়ে গিয়েছে। এখন তার কিছু হলে তার মেয়েটাকে কে দেখবে? রোজার মনে আজ হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সে আজ নিজেকে সবচেয়ে সুখী মনে করছে। আজকের রাতটা তার জন্য শ্রেষ্ঠ রাত ছিল। সে কখনোই ভাবেনি যে আহমেদও তাকে এতটা ভালোবাসে। বারবার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আহমেদ তার কপালে চুমু খেয়েছে ভাবতেই বারবার তার শরীর হিম হয়ে যাচ্ছে। আজ সে এজন্য পণ করেছে হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। ঘণ্টাখানেক পর রোজা বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে অবাক হয়ে যায়। বাবা, তুমি এখনো ঘুমাওনি? রমজান আলীর হোশ ফেরে। সে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, না রে মা, তোকে ছাড়া ঘুম আসছিল না, এজন্য উঠে পড়েছি। রোজা যেন খুব বিরক্ত হলো। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোমাকে আমি বারবার বলেছি বাবা, বেশি রাত করে তোমার জেগে থাকা যাবে না। তোমার শরীরের জন্য এটা একদমই ভালো না। তোমাকে ঘুমাতে বলিনি আমি? কেন তুমি আমার কথা শোনো না বলো তো? বলতে বলতে রোজা নিজের হাতের ব্যাগটা টেবিলের উপর রাখলো। তারপর এসে তার বাবার পাশে বসলো। ঘুমিয়ে পড়ো বাবা, আমি আছি এখন। রমজান আলী যেন অন্য জগতে রয়েছে। সে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছে রোজার দিকে। মেয়েটা তার চেয়ে অনেক সহজ সরল। তার অনুপস্থিতিতে মেয়েটা কি পারবে এই কঠিন পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে? বাবার এরকম দৃষ্টি থেকে রোজা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা, এমন দেখাচ্ছে কেন তোমাকে? রমজান আলী মেয়ের মাথায় হাত রেখে বললেন, মারে আমার, যদি কখনো কিছু হয়ে যায়, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি তো? রোজা আঁতকে উঠে বলল, এসব কি বলছো তুমি বাবা? কি হবে তোমার? রমজান আলী বলল, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না রে মা। রোজা খুব ভয় পায়। সে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তার বাবাকে। এরকম বলো না, আমাকে এতিম করে দিয়ে যেও না প্লিজ। এমনিতেই কখনো মায়ের সঙ্গ পাইনি, এবার তোমাকে হারালে কি করব বলো? না, এরকম কথা মুখেও আনবে না। রমজানের আলী মেয়েকে বুক থেকে উঠিয়ে তার মাথায় হাত রেখে বললেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে মা, সবকিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবতা মেনে নিতে শিখতে হয়। শোন, তোকে কিছু কথা বলি। রমজান মেয়েকে পাশে বসিয়ে শক্ত স্বরে বললেন, শোন মা, পৃথিবীটা মায়া দেখাই, কিন্তু এর ভেতর বিষ। তোকে জানতে হবে, এখানে কেউ তোর জন্য অপেক্ষা করবে না। যদি তুই নিজের জায়গা না করে নিতে পারিস, তবে তোকে পদদলিত করবে। পৃথিবী কেউ কাউকে কিছু দেয় না, সব ছিনিয়ে নিতে হয়। রমজানের চোখের দৃষ্টি আরো কঠোর হয়ে উঠল। মানুষকে বিশ্বাস করার দরকার নেই মা, সবাই তোর সহজ সরলতাকে সুযোগ হিসেবে নেবে। মনে রাখবি, দুর্বলদের বাঁচার কোনো অধিকার নেই, যে শক্তিশালী সেই টিকে থাকবে। কারো প্রতি প্রয়োজনের বেশি দয়া দেখাতে যাস না, তুই যদি দয়া করিস তোর বিনাশ নিশ্চিত। রোজা মনোযোগ দিয়ে শুনছে তার বাবার কথা। সে বেশ ভালো করে বুঝতে পারছে যে তার বাবা তার ভবিষ্যৎ জীবনের জন্য তাকে তৈরি করার চেষ্টা করছে। রমজানের কণ্ঠ এবার আরো গাঢ় হলো, যেন তিনি মাটির গভীর থেকে কথা বলছেন। তোর হৃদয় নরম হলে তুই টিকে থাকতে পারবি না, কঠিন হতে হবে। শত্রুদের কোনো সুযোগ দিতে নেই। কেউ তোর ক্ষতি করতে আসলে প্রথমে আঘাত করবি। প্রতিশোধ পরায়ণ হতে হবে তোকে। প্রতিটি পদক্ষেপ সাহসী হবি।
তোর রাগকে শক্তি হিসেবে ব্যবহার করবি। তিনি হাতটা মেয়ের কাঁধে রেখে বললেন, আরেকটা কথা মা, কখনো তোর মনের দুর্বলতা যে কাউকে দেখাবি না। সবাই তোর মনের গভীরতা বোঝার চেষ্টা করবে, হাতে গোনা কয়েকজন করবে। যারা করবে তারা তো সবচেয়ে আপন মানুষ। তাই শক্ত হতে শেখ, কথা বলতে হবে দৃঢ়ভাবে, এমনভাবে যেন কেউ তোর সরলতাকে